বাড়িতে ঢুকেই আদ্রিতা সজোরে ডাকতে থাকলো নীলকে। সবকিছু বাদ দিয়ে নীল স্টাডি রুম থেকে বেরিয়ে এলো, আর আদ্রিতা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নীল আশা করেনি যে আদ্রিতা এমন কিছু একটা করবে। নীলের শরীর শিহরিত হলো। আজ প্রথমবারের জন্য আদ্রিতা নীলকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, 3 বছরে এই প্রথমবার। নীলের মনে ঝড় উঠল, ও হৃদয়ের গতি দ্রুত বেড়ে গেল। আদ্রিতা কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে থাকলো নীলকে। তারপর সে নীলকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলল, এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না। নিজের বসকে বলো যে যত দরকারি কাজ থাকুক না কেন, রাতে তুমি আমাকে ছেড়ে থাকবে না। রাতে তোমাকে বাড়ি ফিরতেই হবে। নীলের কাছ থেকে আদ্রিতার প্রত্যাশা এখন অনেকটাই বেড়ে গিয়েছিল, আর আদ্রিতাকে এমন আবদার করতে দেখে নীলও ভীষণ খুশি। যদিও তার এই খুশি তার চেহারায় খুব একটা ধরা পড়ছিল না। সে শুধু স্মিত হাসি হেসে তাকে এক মনে দেখে গেল। কি হলোটা কি? কিছু বলছো না কেন? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আদ্রিতা চোখ বড় বড় করে বলল নীলকে। হুম, হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি। আমি কালকেই বসের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। নীল একটু হেসে উত্তর দিল আদ্রিতাকে। আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে? এনি নিউ চেঞ্জেস ইন মি? আদ্রিতা আগে কোনোদিনও নীলকে এইসব কিছু জিজ্ঞেস করেনি, তাই নীলেরও এইসব প্রশ্নের মুখোমুখি হওয়ার অভ্যাস নেই। সে কারণেই নীল শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আসলে নীল ঠিক বুঝে উঠতে পারছিল না যে কি বললে সেটা আদ্রিতার মনোমতো হবে। কিন্তু আদ্রিতার দিক থেকে চোখই সরাতে পারছিল না নীল। যত মেয়ের সাথেই ফ্লার্ট করুক না কেন, বউয়ের মতো সুন্দরী নীলের চোখে আর কেউ নেই। নীলকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিতা একটু লজ্জা পেল। তোমাকে খুব সুন্দর লাগছে। এমনিতেও ভালোই লাগে। আচ্ছা, তুমি কি চুলে রং করিয়েছ? ইয়েস, বার্গান্ডি। আর এই যে মশাই, আমি পার্লারে যাই আর না যাই, আই অলওয়েজ লুক গুড, বুঝলে? হি হি। হাসতে হাসতে বলল আদ্রিতা। নীল কোনো জবাব দেওয়ার আগেই আদ্রিতা আবার বলে উঠল, আচ্ছা ছাড়ো এসব। আজকে তোমার কি প্ল্যান? চলো কোথাও ঘুরতে যাই। এমনিতেও অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোয়নি। সিনেমা দেখতে যাবে? নীল এবারের মতো শেয়ার মার্কেটকে নিজের কবজায় করে ফেলেছিল, আর কলকাতার শেয়ারও এখন বেশ উঁচু দামে বিক্রি হচ্ছিল। কিন্তু তাও নীল ভালো করেই জানতো যে রায়চৌধুরী পরিবার চুপচাপ বসে থাকবে না। কোনো না কোনো উপায় তো তারা নীলকে আটকানোর চেষ্টা করবেই। কিন্তু গত কয়েকদিনের স্ট্রেস আজ নীলের মাথা থেকে নেমে গেছিল, তাই তার মনও বেশ ভালো ছিল। তাহলে এমন অবস্থায় কেউ কি নিজের বউয়ের আবদার ফেলতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। যাও, রেডি হয়ে নাও। আজকের সন্ধ্যেটা আমরা বাড়ির বাইরেই কাটাবো। নীল মৃদু হেসে বলল। আদ্রিতা আর একটুও সময় নষ্ট না করে রেডি হতে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর নীল আর আদ্রিতা তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রথমে তারা সিনেমা দেখতে গেল, একসাথে চিজ পপকর্ন খেল, আর তারপর ওরা দুজনে প্রথমবারের জন্য ক্যান্ডেল লাইট ডিনার করল। আজকের সন্ধ্যাটা আদ্রিতার সঙ্গে কাটিয়ে নীল বুঝতে পারল যে সে হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসে আদ্রিতাকে। আর আদ্রিতার বাবা মানে নীলের গুরুজিকে দেওয়া কথাও সে রাখতে পেরেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। খুব ভালো লাগছিল নীলের। ও যেন জীবনে সবকিছু পেয়ে গেছে। যদিও তার ব্যবসার লড়াই শেষ হতে এখনো অনেকটা পথ চলা বাকি। চোখের পলকেই আরো 5 দিন কেটে গেল। এই 5টা দিন নীল রোজ অফিসে যেত, খুব মন দিয়ে অফিসের সমস্ত কাজ সামলাতো, আর অফিস সেরে সোজা বাড়ি চলে আসতো। তারপর সে নিজের হাতে ওদের দুজনের জন্য রাতের খাবার রান্না করত। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আদ্রিতা আর নীল দুজনে মিলে হয় সিনেমা দেখত, না হয় হাঁটতে বেরোতো। দুজনে হাত ধরে হেঁটে বেড়াতো কলকাতার ফুটপাত। কখনো আইসক্রিম কিংবা ফুচকা দিয়ে শেষ হতো ওদের নাইট ওয়াক। এতদিন এই মুহূর্তগুলো নীল শুধু কল্পনা করে এসেছে, আর আজকে সেগুলো তার সামনে সত্যি ঘটছিল। জীবনের এই মুহূর্তগুলো রূপ, রস, গন্ধ সমস্তটা পুরোপুরি উপভোগ করছিল নীল। নীল আর আদ্রিতার সম্পর্ক এবার ধীরে ধীরে নিজের গতিতে এগোতে শুরু করেছিল। দুজনে একে অপরের সঙ্গে আস্তে আস্তে সহজ হয়ে উঠছিল। আদ্রিতার মনোভাব বদলাতে শুরু করেছিল নীলের প্রতি। ওদিকে অবশেষে শেয়ার মার্কেটের যে নোংরা খেলায় রায়চৌধুরী পরিবার নেমেছিল, 8 দিন পর সেই খেলায় সম্পূর্ণভাবে হেরে গেল তারা। যদিও রায়চৌধুরী পরিবারের কাছে আরও 20টা পরিবারের সহযোগিতা ছিল, কিন্তু বাসু গ্রুপ আর কুন্ডু পরিবারের সামনে সেই 20টা পরিবার তাসের ঘরের মতো ঝরে পড়ল। আর সেই কারণেই রায়চৌধুরী পরিবার আর ফান্ডের ব্যবস্থা করতে পারল না। কিন্তু এই সময় শেয়ার মার্কেটে রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ার তরতর করে উঠতে থাকলো। থ্যাংক গড, ফাইনালি এই যুদ্ধ শেষ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কুশল বলল, সত্যি এইসব সামলানো খুবই মুশকিল হয়ে উঠছিল। পৃথার চোখেও ক্লান্তির ছাপ। যদিও এ যাত্রা আমরা জিতে গেছি, তাও আমাদের কিন্তু ভালোই লস হয়েছে।
লম্বা একটা নিঃশ্বাস নিয়ে অর্জুন বলল, রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই লড়াইয়ে কোথাও আগুন লাগেনি, কেউ আহত হয়নি, কারোর মৃত্যুও হয়নি, কিন্তু জলের মতো টাকা খরচ হয়েছে। আসল হিসাব তো কেউ জানে না, কিন্তু মোটামুটি কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। আর এইবার এই লোকসান পূরণ করার পালা। রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই লড়াইয়ে ঝুঁকি ছিল প্রচুর, কারণ নীল জানত না যে তাদের সঙ্গে আর কতগুলো পরিবার জড়িয়ে আছে। যদি নীল এতটুকু ভুল করে ফেলতো, তাহলে মাথার ছাদ, দুবেলার খাবার, এমনকি পরার জামাটুকুও বেঁচে থাকতো না। এই ফিনান্সিয়াল ওয়ারে আমার আসল প্ল্যান এটাই ছিল, যাতে আমাদের শত্রুপক্ষ নিজেই নিজেকে আঘাত করে আর তাদের অবশিষ্ট সমস্ত সম্পদটুকুও হাত থেকে চলে যায়। এবার তো ওদের কাছে আমার দেওয়া ৮০ কোটি টাকাও আর নেই। নিজের হাতে রাখা ফাইলসগুলো দেখতে দেখতে বলল নীল। তার মুখে কোনো রকম খুশি নেই, বরং সে উদাস হয়ে পড়ছিল। কুশল, এবার আমরা আমাদের আসল প্ল্যানটাকে কাজে লাগাতে পারি। তোমরা দুজনে আবার কি প্ল্যান করছো? পৃথা অবাক হয়ে পড়ল। আমি নীলের সঙ্গে আগেই আলোচনা করে রেখেছি, আমরা এই শহরের সব থেকে বড় হোটেল খুলব, আর সারা ভারতে 30% ক্যাটারিং ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসব। এবার ভেবে নাও তাহলে সেই হোটেলটা কত বড় হবে। চওড়া হাসি নিয়ে কুশল বলল। পৃথা উত্তেজিত হয়ে বলল, আরে এটা তো দারুণ আইডিয়া নীল, তোমাকে কি এই কাজে আমি কোনো রকমভাবে সাহায্য করতে পারি? আর এখানে মাথা ঘামিয়ে কাজ নেই, এমনিতেও আমাদের অনেক লোকসান হয়েছে। তোমার, অর্জুন আর নিখিলের কোম্পানি রিকভার হতে বেশ কিছুটা সময় লাগবে, ধীরে ধীরে নীল বলল। নীলের কথা শুনে পৃথা আর বাকিরা সম্মতিসূচক মাথা নাড়ল। তাদের এই দড়ি টানাটানিতে এমনিতেই শহরের এমন অনেক কোম্পানি ছিল যারা প্রেশার নিতে পারেনি, আর সবকিছু সামলে ওঠার পরেও তাদেরকে কোম্পানির ঝাঁপ বন্ধ করে দিতে হয়েছিল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।